শাড়ির নিচের কাপড়টা একটু সরে ছিল। দেখে আমি চোখ সরিয়ে নিলাম। নিজেই বুঝতে পারছিলাম ঠিকভাবে ভদ্র থাকা কতটা কঠিন। ঘরের মধ্যে আমরা দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম খাটে। অর্পিতা ঘরের দরজাটা নিজেই ধীরে ধীরে টেনে দিল। বাইরে ঝড়ের গর্জন, অর্পিতার মোবাইলে চলছে একটা সিনেমা। সেই রাতে সিনেমার আলোতে যা হলো তা কখনো ভুলা যাবে না। নারায়ণপুর গ্রামে এসেছি অনেকদিন পর। এবার ইউনিভার্সিটির গরমের ছুটি পড়তেই ভাবলাম একটু প্রকৃতির কাছে গিয়ে থাকা যাক। শহরের কংক্রিট, ইন্টার্নশিপ, বাস স্টপ আর হোস্টেলের চার দেওয়াল আমার ভেতরটা যেন শুকিয়ে ফেলছিল। মা বলল, তুই অর্পিতার বাড়ি চলে যা কিছুদিন, ও তো এখন একাই থাকে। সত্যিই তাই। অর্পিতা মানে অর্পিতা কাকি, আমার ছোট কাকি। বয়স এখন 39 ছুঁই ছুঁই। দেখতে এখনও এমন টান টান যে হালকা চোখে তাকালে বোঝার উপায় নেই। উনি বিয়ের প্রায় 15 বছর পার করে ফেলেছেন। তবে একটাই দুঃখ, অর্পিতা অনিকেতের কোনো সন্তান হয়নি। আর অনিকেত মিলিটারিতে চাকরি করে, বেশিরভাগ সময় বাইরে, এই যেমন এখন কাশ্মীরে পোস্টেড। আমি দুপুরবেলা চলে গেলাম অর্পিতার বাড়িতে। দরজাটা হালকা খোলা ছিল। অর্পিতা কাকি করে ডাক দিলাম কয়েকবার, কোনো সাড়া নেই। ভিতরে ঢুকে দেখি ঘর নিস্তব্ধ। তবে বিছানায় অর্পিতার আঁচলের কোণা আর একটা পেটিকোট পড়ে আছে। ব্যাগটা নামিয়ে জামা বদলাতে যাব এমন সময় পিছন থেকে এক গলা শোনা গেল, এই বাবু তুই। আমি ঘুরে তাকাতেই চোখ যেন আটকে গেল। আমার শরীর কেমন জানি জমে এলো। দাঁড়িয়ে আছেন অর্পিতা কাকি, মাথা ভেজা, চুল থেকে জল টপ টপ করছে। মনে হচ্ছিল নদীর জল যেন চুলে খেলা করছে। একটা লাল গামছা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। সাদা মাটা অথচ চোখে পড়ার মতো মুখটা ঘেমে ভেজা, কপালে বিন্দু বিন্দু জল। আমার দিকে তাকিয়ে আছে, চোখে একটু বিস্ময়, একটু মিষ্টি হাসি। তুই কখন এলি রে? আমি তো কল ঘরে ছিলাম স্নান করতে, তোর ডাক শুনে এভাবেই চলে এসেছি। আমি কিছু বলতে পারিনি তখনই, শুধু একটা কথা মাথায় ঘুরছিল, এই সেই অর্পিতা কাকি নাকি? এই গরমে নদীর ধারে তার শরীরটাও গলে গিয়ে অন্যরকম কিছু হয়ে উঠেছে। অর্পিতা বলল, তুই বস, আমি জামা পরে আসি। আমি চুপচাপ বসে থাকলাম, কিন্তু চোখে যেন আটকে ছিল তার সেই আকস্মিক ভেজা উপস্থিতিতে। অর্পিতা জামা পাল্টে ফিরে এলো, একটা পাতলা সাদা ছাপা কামিজ আর পেটিকোট পরে। জামার পাতলা কাপড়ের ওপার থেকে এক ধরনের রহস্য ছড়িয়েছিল, যেটা না তাকিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুখে মিষ্টি হাসি, চুলে ভেজা গন্ধ। বলল, তুই বস, ভাত দিচ্ছি তোকে। আমি হাত মুখ ধুয়ে এসে উঠোনের কোণে রাখা কাঠের টেবিলটায় বসলাম। অর্পিতা চালের ভাত, ডাল, আলু ভাজা আর একটু কাঁচামরিচ দিয়ে পিরিশ সাজিয়ে বসিয়ে দিল। আমি খেতে খেতে তাকালাম। অর্পিতাও পাশে বসলো নিজের প্লেট নিয়ে। টেবিলটা ছোট, এক হাত বাড়ালেই ওর কাঁধে ছুঁয়ে যায়। খেতে খেতে দেখি ও মাঝে মাঝে চুল ঠিক করছে। জামার ফাঁকে আলোর ছায়ায় ওর ত্বকের কোমল রেখাগুলো এক ধরনের নরম দীপ্তি ছড়াচ্ছিল। আমি মুখ নামিয়ে খেতে থাকলাম, কিন্তু অনুভব করলাম ও আমার দৃষ্টি টের পাচ্ছে। একবার চোখে চোখ পড়ে গেল আমাদের। অর্পিতা মিটিমিটি হেসে বলল, তোর চোখে কেমন যেন গভীরতা এসেছে রে। আগে এত মনোযোগ দিয়ে তাকাতিস না, এখন কেমন যেন চুপচাপ খেয়ে খেয়ে তাকাস। আমি একটু হেসে বললাম, শহরে থেকে মানুষ বদলে যায় অর্পিতা। ও বলল, শহর কি শেখায় তোদের কে জানে, আমার তো ভয় করে মাঝে মাঝে। আমি থেমে গেলাম। তারপর আমরা আর কিছু বললাম না, শুধু খেতে খেতে মাঝে মাঝে চামচের আওয়াজ, হাওয়ার ঝাপটা আর একটা চাপা উত্তাপ, যা ধীরে ধীরে রক্ত সরিয়ে যাচ্ছিল। খাওয়া শেষে অর্পিতা বলল, চল ভিতরে আয়, গরম খুব, ফ্যানের নিচে একটু বিশ্রাম নে। ঘরের ভিতর ঢুকে আমি একপাশে বসলাম খাটে, আর অর্পিতা ফ্যানের নিচে পাশেই আতোয়া হয়ে বালিশে মাথা রাখল। সে পাশ ফিরে ঘুমোচ্ছিল। ঘরের মৃদু আলোয় তার অঙ্গভঙ্গিতে এক ধরনের শান্তি ছিল, যেন নদীর ঢেউ কোলের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। অর্পিতা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার শরীর যেন একটা ছায়ার মতো আমার চোখের ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর হঠাৎ অর্পিতা জিজ্ঞেস করলো, চোখ না খুলেই, তুই আর কোথাও যাসনি দুপুর থেকে? শুধু আমার আশেপাশেই ঘুরছিস কেন? আমি ধরা গলায় বললাম, অর্পিতা, তোকে অনেকদিন দেখি না, তো এই নদীর ধারটাও তো কেমন অন্যরকম হয়। ও চুপ করে থাকলো। একটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু শোনা গেল না, কিন্তু সেই নিঃশ্বাসে আমি স্পষ্ট শুনলাম আমার আর ওর মাঝে দূরত্বটা আর বেশিক্ষণ থাকবে না। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই চারদিক কেমন নিস্তব্ধ হয়ে আসে এই নারায়ণপুরে। নদীর ধারে হাওয়ার শব্দ ছাড়ার কিচ্ছু নেই। ফ্যানের নিচে আধ ঘুম ঘুম ভাব নিয়ে শুয়েছিলাম খাটে, আর অর্পিতা পাশেই। হঠাৎ উঠে বসে বলল, গাটা কেমন জানি হাঁস টাস লাগছে, কলঘর থেকে গা ধুয়ে আসি একবার।
আমি তাকিয়ে দেখলাম অর্পিতার গায়ে ছিল সেই আগের সাদা হালকা জামাটা। সেটার আড়ালে কিছু একটা দেখা যাচ্ছিল। অর্পিতা চুপচাপ চুল বাঁধল, একখানা গামছা নিল আর দরজার দিকে এগিয়ে গেল কলঘরের দিকে হাতে মুখে পানি লাগাতে। আমি চুপচাপ উঠোনে এলাম, পায়ের আওয়াজ না দিয়ে হেঁটে গেলাম কলঘরের সামনে। ওখানে একটা পর্দা টাঙানো, 3 দিক টিন, সামনের দিকটাই সেই পর্দা, নিচে একটু ফাঁকা। ভিতর থেকে জলের শব্দ ভেসে আসছিল, কখনো ছিটে পড়া, কখনো ধীর গুঞ্জন। মনে হচ্ছিল গরম দুপুরে কেউ শান্তি খুঁজছে। আমি একদম শব্দ না করে দাঁড়িয়ে রইলাম। মনের ভিতর দিয়ে কেমন জানি একটা ঢেউ উঠল, অদ্ভুত টান। সেই শব্দে যেন আমার বুকের ভেতর গরম কিছু ছড়িয়ে পড়ছে। ভিতর থেকে শোনা যাচ্ছিল এক ধরনের নরম আওয়াজ, কখনো গামছা ঝাঁকায়, কখনো জল ঝরে পড়ে। শব্দগুলো যেন মন ছুঁয়ে যায়। পর্দার নিচ দিয়ে অল্প অল্প দেখা যায় অর্পিতার পায়ের পাতায় জল গড়িয়ে পড়ছে, পায়ের আঙুলে লেগে মাটি ভিজে যাচ্ছে। একসময় গা মুছতে গিয়ে সে হালকা গুনগুন করছে। মৃদু সুর ভেসে এলো, যেন গলায় একটা গোপন নদী বয়ে চলেছে, যার শব্দে অকারণ একটা শিহরণ ছড়িয়ে পড়ে। তবে সেদিন হঠাৎ একটা মুহূর্তে অর্পিতা বুঝে গেল কেউ দাঁড়িয়ে আছে সামনে। ভেতর থেকে বলল, কেউখানে বাবু তুই? আমি কেঁপে উঠে বললাম, না না অর্পিতা, আমি আসলে ভাবছিলাম একটু নদীর দিকে যাব। অর্পিতা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর দরজার ওপাশ থেকে শান্ত স্বরে বলল, তুই গেলে সাবধানে যাস, আর নদীর ধারেও বেশি সময় থাস না, এখন জল বাড়ছে। ওর গলায় না রাগ ছিল না লজ্জা, বরং যেন একটা বুঝে নেওয়া, একরকম নরম গ্রহণ। আমি ধীরে ধীরে সরে গেলাম, কিন্তু মনে হচ্ছিল সেই পর্দার ওপাশ থেকে একটা চোখ এখনো তাকিয়ে আছে আমার দিকে। অর্পিতা আরও বলল, আমি একটু মন্দিরে যাব, আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে অর্পিতা বেরিয়ে গেল। আমি নদীর ধারে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পুরনো খেজুর গাছের পাশে দাঁড়িয়ে পড়লাম। সেখানে দুটো লোক দাঁড়িয়েছিল, সম্ভবত মাঝ বয়সী গ্রামের মিস্ত্রি বা ক্ষেত মজুর গোছের। আমি তাদের চোখে পড়িনি, কারণ আমি গাছের পেছনেই ছিলাম। ওরা ছিল সিগারেট টানতে টানতে গল্পে মশগুল। একজন বলল, কিরে, তোর ওই অর্পিতা কাকি না কি যেন বলিস, তার মতো সুন্দর মহিলা এই পাড়ায় দ্বিতীয় নাই। আরেকজন একটু হেসে ফিসফিসিয়ে বলল, গতবার যেদিন কলঘরে গেছিল, আমি কলাগাছের আড়াল থেকে দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল। তাদের কথায় আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হাতের তালু ঘামে ভিজে যাচ্ছিল। বুকের ভেতরে কেমন জানি একটা রাগ, একটা অদ্ভুত গর্ব আর এক অদ্ভুত লজ্জা জেগে উঠেছিল। শুধু আমি না, ওকে এমন চোখে দেখে সবাই? এই প্রশ্নটা যেন মাথার মধ্যে বাজতে লাগলো। তাদের কথায় আমি বুঝে গেলাম, অর্পিতা শুধু আমার কাছে না, পুরো গ্রামের চোখেও একটা আকাঙ্ক্ষার, একটা নীরব ইচ্ছা। ওদের চোখে অর্পিতার শৈল্পিক চালচলন যেন একটা উৎসব। আমি আর দাঁড়ালাম না, চুপচাপ হেঁটে বাড়ির দিকে ফিরলাম। উঠোনে এসে দেখি অর্পিতা বসে আছে, চুল খোলা, নারকেল তেল হাতে নিয়ে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে মাথায় ঘষছে। সামনে রাখা একটা আয়না আর পাশে রাখা ধূপকাঠি থেকে হালকা গন্ধ আসছে। অর্পিতা হঠাৎ বলল, তুই এসেছিস? নদীর ধারে ভালো লাগলো? আমি বললাম, ভালোই, তবে কেউ কেউ তো শুধু নদী দেখে না, তোর কথাও বলে। ওর মুখে একটু বিস্ময় এলো না, শুধু আয়নায় চোখ রেখে হালকা হাসল। তারা চুপে চুপে অনেক কিছু দেখে আর বলে, আমি শুনি রে মাঝে মাঝে। আমি বললাম, তুই কিছু বলিস না? ও একটুও না ঘাবড়ে বলল, বলার কি আছে, শরীর আছে তো মানুষ দেখবেই, বোধার লোক যদি পাশে থাকে তবেই ঠিক হয়। আমার দিকে তাকিয়ে হালকা একটা মাথা নেড়ে বলল, তুই কিসের মধ্যে পড়েছিস বাবু, বুঝতে পারছি। আমার মুখে তখন আর কোনো কথা এলো না, শুধু মনে হচ্ছিল এই নারী কেবল আমার চোখে আর আমার কল্পনায় সীমাবদ্ধ না, সে তো আসলে গল্প হয়ে গেছে। রাত নেমে এসেছে, চারদিকে কেবল ঝিঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে নদীর দিক থেকে আসা স্যাঁতস্যাঁতে বাতাস। ঘরটা অন্ধকার, কারণ হঠাৎই বিদ্যুৎ চলে গেছে। আমি অর্পিতার বাড়ির পিছনের বারান্দায় বসেছিলাম। হঠাৎ পেছন থেকে অর্পিতার গলা, আয় তো, আমার মোবাইলে সিনেমা চলছে, দেখিস? তুই এখনো পুরনো বাংলা সিনেমা চিনিস কিনা? আমি হাসলাম, বললাম, তুই যে সিনেমা দেখিস ওগুলো এখন কেউ দেখে না। তাহলে আয়, শুয়ে দেখাই তোরে, অর্পিতা বলল।
ঘরের মধ্যে আমরা দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম খাটে। অর্পিতার মোবাইলে চলছে একটা পুরনো প্রেমের ছবি, নায়ক মাইকের মাঝে বৃষ্টির ভেজা দৃশ্য। অর্পিতা আজ শোয়া ওই মাথার নিচে বালিশ রেখে, আর আমি তার পাশে ঠিক তেমনভাবেই। মাঝে একটা বালিশ থাকলেও পাশে শুয়ে থাকার অনুভূতিটা আলাদা ছিল। অর্পিতার চুলে তখনও নারকেল তেলের হালকা গন্ধ ছিল, আর শ্বাসের শব্দটা পাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। মাঝে মাঝে ফোনের আলো ওর মুখে পড়ছিল, চোখের নিচে হালকা ছায়া, ঠোঁটের কিনারা টেনে রাখা চাপা হাসি। আমি তাকাতেই অর্পিতা হেসে বলল, তুই তো সিনেমার চেয়ে আমার দিকে বেশি মন দিচ্ছিস। আমি একটু থেমে বললাম, সিনেমা নতুন লাগে না, কিন্তু তুই জানিস অর্পিতা, তুই আগের চেয়ে অন্যরকম হয়ে গেছিস। অর্পিতা হালকা করে মাথা ঝাঁকিয়ে বলল, তুই বড় হয়ে গেছিস, আগে এসব বলতি না, এখন চোখে কথাও বেশি বলিস। আমি বললাম, তুই তুই ভয় পাও না? ভয় কেন? অর্পিতা বলল, কারণ আমি তো এখন আর আগের মতো ছোটটি নেই রে, অনেক কিছু বুঝি এখন। এই কথা বলার পর ঘরে একটা নিঃশব্দ বয়ে গেল। অর্পিতার মুখে চুপচাপটা নেমে এলো, কিন্তু মুখ ঘোরালো না। ফ্যান বন্ধ, আলো নেই, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। একসময় অর্পিতা আসতে বলল, তুই কি জানিস, শরীর আর সম্পর্ক এ দুটো সবসময় একসাথে চলে নাকি? কিছু কিছু অনুভব শুধু চুপ করে ভাগাভাগি করে নিতে হয়, কোনো নাম না দিয়ে। আমি ওর দিকে আরেকটু এগিয়ে এলাম। বালিশটা মাঝে থাকলেও দূরত্বটা কেমন জানি কম মনে হচ্ছিল। আমার গা ঘেমে যাচ্ছিল, কিন্তু ঠান্ডা একটা শিহরণ ছড়িয়ে পড়ছিল। সেই রাতে সিনেমার আলোতে অর্পিতার গায়ের গন্ধে আর সেই চুপচাপ শ্বাসের আওয়াজে আমি বুঝলাম আমরা একই বিছানায়, এক অনুভব। সকালের রোদ উঠোনে নেমে এসেছে। ঘরটা নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে পাশের বাড়ির রেডিও থেকে ভেসে আসা পুরনো গানের সুর। বারান্দায় বসে অর্পিতা চুল আঁচড়াচ্ছিল, শান্ত ভঙ্গিতে, পরনে একটা পাতলা সুতি শাড়ি। রোদের আলোয় চেহারাটা একদম শান্ত লাগছিল। আমি তখন একটা হাফ প্যান্ট পরে অর্পিতার পাশেই বসেছিলাম। ও হঠাৎ বলল, এই শোন, পায়ের নখগুলো কেমন শুকনো হয়ে গেছে, আগেরবার অনিকেত এসে লাগিয়ে দিয়েছিল, তুই যদি একটু লাগিয়ে দিস। আমি চমকে উঠলাম, আমি পারবো? অর্পিতা একটু হেসে বলল, পারবি, কেউ প্রথমে পারে না, আস্তে করিস আর মন দিয়ে করলেই সব ঠিক হয়। ও পায়ের দিকে একটু কাঁধ হয়ে বসে পড়ল, একটা ছোট স্টুলে পা রাখল। ওর পায়ের পাতা ঠিক আমার মুখের সামনে। পাতলা পায়ের গায়ের রঙে রোদের আলো লেগে চকচক করছিল। আমি নেইল পলিশের বোতল খুললাম, লালচে একটা রং। ও বলল, দেখিস গায়ে যেন ছড়িয়ে না পড়ে, খুব আস্তে তুলির মাথাটা বাঁকা করে ধর। আমি তুলি দিয়ে শুরু করতেই অর্পিতা একটু চুপ করে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ব্যথা পেলি? ও আস্তে, না, তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেমন হাওয়ায় গা শিরশির করে তেমন। আমি একে একে সব আঙ্গুলে তুলি চালালাম। আমি খুব মন দিয়ে করছিলাম যেন সুন্দর হয়। ওর পায়ের নখগুলো খুব যত্নে রাখা। আমি লাগাতে লাগাতে দেখলাম একটু শিরশির ভাব করছে। শাড়িটা একটু এলোমেলো হয়েছিল, ও যেভাবে বসেছিল তাতে হাঁটুটা উঠে এসেছিল একটু। আমি আরেক পায়ে শুরু করলাম। এবার একটু সাহস করে বললাম, তুই কি সবসময় এমন করে বসে থাকিস, না আমার জন্য আজ একটু বেশি খোলামেলা? ও একবার চোখ তুলে আমার দিকে তাকালো, একটু সময় চুপ করে রইল, তারপর বলল, তুই এখন অনেক কিছু দেখতে শিখে গেছিস না? আমি শুধু বললাম, অর্পিতা, রোদে তোকে দেখলে চোখ আটকে যায়, বুঝলে? অর্পিতা আর কিছু বলল না, শুধু চুপচাপ বসে থাকলো। আমি শেষ করে বললাম, হয়ে গেল, দেখ কেমন লাগছে। ও একবার নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, অনিকেতের থেকেও তুই বেশ ভালোভাবে লাগিয়েছিস, সুন্দর লাগছে রংটা। আমি তখন ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। ও আমার দৃষ্টিকে এড়িয়ে না গিয়ে বলল, সবসময় শুধু রং না রে, যত্নের পিছনে মানুষটাও থাকে। সকাল 10টার একটু পর অর্পিতা বলল, শোন, যেহেতু তুই নেল পলিশ এত যত্ন করে দিলি, পা নিয়ে ভাবি, এখন কদিন ধরে গোড়ালিতে ব্যথা, ডাক্তার দেখাতে যাব, তুই যাবি আমার সঙ্গে? আমি চট করে বললাম, অবশ্যই যাব, কিন্তু শাড়ি পরে যাবি? আর কি পরবো, গামছা জড়িয়ে যাব নাকি? বলে হেসে ওর আলনা থেকে পাতলা একটা হালকা সবুজ শাড়ি নামালো। আমি ঘোরের মধ্যে তাকিয়ে রইলাম। শাড়িটা এমনভাবে জড়ানো ছিল, দেখতে খুব গোছানো লাগছিল। আমরা রিকশা করে বাজারের দিকে গেলাম। রাস্তায় লোকজন, রোদের উত্তাপ আর রিকশায় ঝাঁকুনি হচ্ছিল। আমরা খুব কাছে বসেছিলাম, তাই মাঝে মাঝে লাগছিল একে অপরের গায়ে। আমি কিছু বলতাম না, অর্পিতাও কিছু বলতো না, কিন্তু ওর চোখের কোণায় টুকটাক হাসি ফুটে উঠছিল।
ডাক্তারের চেম্বারটা ছোট, ভেতরে কেবল একটা কাঠের বেঞ্চ, একটা ফ্যান ঘুরছে আর একটা পর্দা টাঙানো কাঠের টেবিল। অর্পিতা আমার হাত চেপে বলল, বস, ডাক্তার এসে যাবে। আমি আর অর্পিতা পাশাপাশি বসে আছি, ওর হাঁটু আমার হাঁটু ছুঁয়ে আছে। পাশেই বসেছিলাম, ওর চুল আর শরীরের গন্ধে মনটা ভারী হয়ে উঠছিল। একসময় ডাক্তার ডাকলেন। অর্পিতা বলল, তুই আমার সঙ্গেই আয়। আমি বললাম, আমি যাব? অর্পিতা একটু চোখ পাকিয়ে বলল, কাউকা কিছু করতে দিস না তুই। চেম্বারের ভেতরে ঢুকে অর্পিতা পা মেলে দেখালো, বলল, এই গোড়ালির নিচে ব্যথা, কখনো কখনো ভুলে যায়। ডাক্তার ওর পায়ের দিকে হাত দিল। আমি চুপ করে তাকিয়ে রইলাম। তখনই অর্পিতা হঠাৎ বলল, ওই যে ও বসে আছে, ও আমার পায়ে নেল পলিশ লাগিয়ে দিয়েছে আজ সকালে, একদম অনিকেতের মতো যত্ন করে লাগায়। ডাক্তার একবার আমার দিকে তাকালো, হাসলো, আর আমার মুখ কেমন লাল হয়ে উঠল। অর্পিতা তখন ওর আঁচল দিয়ে ঘাড় রুটছিল, ঘাড়ের নিচের দিকে শাড়ি একটু সরে গিয়েছিল। ওর পিঠার ঘামের চিকচিক ভাব সবকিছু এমনভাবে আমার চোখে ঢুকছিল যেন জড়িয়ে গেছে। ফিরতি রাস্তায় অর্পিতা চুপ ছিল কিছুক্ষণ, তারপর বলল, আজ তোর চোখে আমি কি দেখলাম বলতো? ডাক্তার খেয়াম করেছিল, কিন্তু তুই না, সব জেনে বুঝে চুপ করে থাকিস কেন রে? আমি বললাম, সব জেনে বুঝেও সব বলা যায় না অর্পিতা। অর্পিতা একটু ঘাড় ঘুরিয়ে বলল, তুই না বললেও তোর চোখ বলে দেয়, আজও বলেছে। সকালের দিকে অর্পিতা বলল, আজ বিকেলে আমার মামাতো বোন আর ওর বর আসবে, খাবে থাকবে, তুই বাইরে ঘুরে আয়, আমি রান্না সামলাই। আমি হেসে বললাম, তুই একা পার। রান্নাঘরে ঢুকে গরমে আমার কপাল ভিজে গেল। অর্পিতা হাঁড়িতে ভাত বসিয়েছে, চুলার সামনে দাঁড়িয়ে তার গায়ের পাশ দিয়ে ঘাম ঝরছে, আঁচলের কোনা দিয়ে মাঝে মাঝে মুছছে। শাড়ির নিচের কাপড়টা একটু সরে ছিল দেখে আমি চোখ সরিয়ে নিলাম। আমি পেছন থেকে এসে ডাল মেশাচ্ছিলাম। অর্পিতা তখন বলল, দাঁড়া, চুলে ঘাম জমেছে, একটু মাথা টিপে দে। আমি অর্পিতার পাশে বসে মাথায় একটু মালিশ করছিলাম। বললাম, রান্নার গন্ধ আর এই গরমে তো শরীর ঘোরে। ও একটু সরে গিয়ে বলল, চুপ কর, আজ অতিথি আসছে, আজ আমি আর তুই ভদ্র থাকবো, বুঝলি? আমি হাসলাম, কিন্তু অর্পিতার গায়ের গন্ধ, ভেজা ঘাড় আর নড়াচড়ার মাঝে অর্পিতার আঁচল বারবার পড়ে যাচ্ছিল, আর আমি নিজেই বুঝতে পারছিলাম ঠিকভাবে ভদ্র থাকা কতটা কঠিন। দুপুরে অতিথিরা এলো, অর্পিতার বোন আর তার বর। সবাই মিলে উঠোনে চেয়ার পেতে গল্প শুরু হলো। খাওয়ার টেবিলে ভাত, আলু, সিম, ডিমের ঝোল আর শেষে পায়েস। আমি টেবিলে অর্পিতার পাশে বসেছিলাম। ও ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার থালায় ভাত তুলে দিল। ওর আঙুল যখন আমার হাত ছুঁয়ে গেল, আমি চুপ করে তাকালাম। ও বুঝে ফেলল, কিন্তু মুখে কিছু বলল না। মাঝে মাঝে ওর দিদি বলছিল, অর্পিতা, তুই তো এই ছেলেটাকে ভরে রাখিস, এমন করে যত্ন করছিস যেন নিজের ছেলের থেকেও বেশি। অর্পিতা তখন শুধু হেসে বলল, যার ভালো লাগে তো মানুষ আপন থেকেই যত্ন করে নেয়। আমি বুঝে গেলাম ও কথাটা কার উদ্দেশ্যে বলেছে। রাতের দিকে সবাই গল্পে মত্ত, কিন্তু আমি আর অর্পিতা রান্নাঘরে থালা বাসন গোছাচ্ছি। হঠাৎ গ্লাসে আঙুল লেগে কেটে গেল একটু। আমি বললাম, দাঁড়া, তোর হাত ধর। ও বলল, তুই একটু বেশি ভাবিস, ব্যথা কিছু হয়নি। আমি ওর আঙুল চেপে ধরে রুমালে পেঁচালাম। একদম কাছে এসে বললাম, যার ব্যথা গায়ে লাগে না তার চোখে পানি আসে কেন বলতো? ও আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর একদম নিচু গলায় বলল, তুই থাকলে আমার সব ব্যথা বড় মিষ্টি লাগে। রাত প্রায় 12টা। অতিথিরা খেয়ে উঠে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়ির চারপাশে নিস্তব্ধতা, শুধু দূর থেকে ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। তারপর আচমকা বৃষ্টি নামল। বাতাসে জানালার পর্দা উড়ছিল। ছাদের টিনে বৃষ্টির শব্দ যেন একঘেয়ে ছন্দ হয়ে উঠেছে। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। মনের ভেতর অদ্ভুত এক আলোড়ন। হঠাৎ দেখলাম অর্পিতার ঘরের বাতি এখনো জ্বলছে। দরজার ফাঁক দিয়ে হালকা আলো বাইরে পড়ছে। পায়ের শব্দ না করে আমি ওর ঘরের সামনে এলাম। ভেতরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আচমকা জানালা খুলে গেল এক ঝটকায়। বাতাসে অর্পিতার শাড়ি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। সে জানালার পর্দা ঠিক করতে করতে বলল, কে? আমি আস্তে করে বললাম, আমি। ঘুম আসছে না এই বৃষ্টিতে, কেমন যেন লাগছে। অর্পিতা একটু চুপ করে তাকিয়ে রইল, তারপর হালকা করে বলল, ভেতরে আয়, জানালাটা ঠিক করে দে। আমি ভেতরে গেলাম। জানালাটা বন্ধ করে অর্পিতার দিকে তাকালাম। ও বসে আছে, বালিশে হেলান দিয়ে কাঁধে এক টুকরো চাদর চাপা দেওয়া, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। আমি নিচু গলায় বললাম, তুই তো
আজকাল খুব চুপ করে থাকিস। ও ধীরে বলল, সব কথা মুখে বলা যায় না রে, কিছু অনুভব শুধু বোঝাতে হয় চোখে চোখ রেখে। আমি কাছে এগিয়ে গিয়ে চুপ করে ওর পাশে বসে গেলাম। আমি অর্পিতার হাত ধরলাম আলতো করে। ও কিছু বলল না, পাশে বসে রইলাম একদম চুপচাপ। ও চমকালো না, বরং একটু চোখ বন্ধ করল। হঠাৎ বলল, তোকে একটা কথা বলি? আমি মাথা নেড়ে বললাম, বল। তোকে যখন প্রথম দেখেছিলাম, এবার জানিস তুই অনেক বড় হয়ে গেছিস, আগের মতো তুই আর ছোট নেই। আর আমিও জানি না কেন তোর সামনে নিজেকে অন্যরকম লাগছিল। আমি ধীরে বললাম, তুই শুধু কাকিস, এখন তুই আমার সেই শূন্য জায়গাটা এসে দাঁড়িয়েছিস যেখানে কেউ ছিল না। ওর চোখে পানি জমে উঠল, অথচ মুখে একটা শান্ত হাসি। বলল, অনিকেত এলেও আমার এই দিকটা কেউ বুঝতে পারেনি কোনোদিন, যেটা তুই বুঝে গেছিস। বৃষ্টি তখনও পড়ছে বাইরে, জানালার কাছে জল গড়িয়ে পড়ছে একটানা। ঘরের বাতাসে রান্না আর নারকেল তেলের হালকা গন্ধ ছড়িয়ে আছে, চারদিকে একরকম শান্তি। অর্পিতা আমার কাঁধে মাথা রাখল, আর আমি ওর মাথার চুলে ভাত বোলাতে লাগলাম। তুই কবে ফিরবি? ও ফিসফিস করে জিজ্ঞেস করল। যখনই তুই বলবি। আমি বললাম তো, থাকিস তো পাশে। আজ মন খারাপ লাগছে কেমন। আমি তখন আর কোনো কথা বলিনি। ওর ঘরের দরজাটা ও নিজেই ধীরে ধীরে টেনে দিল। বাইরে ঝড়ের গর্জন তখন আমাদের দুজনের নিস্তব্ধতাকে আড়াল করে নিচ্ছিল।